শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরানন্দ, স্বামী বিবেকানন্দ। পূর্বানুবৃত্তি। স্বামী শারদানন্দ ইতঃপূর্বেই লন্ডনে আসিয়াছিলেন এবং পরে স্বামীজির আদেশে আমেরিকায় বেদান্ত প্রচারে নিরত হইয়াছিলেন। সম্প্রতি স্বামী অভেদানন্দ লন্ডনে আসিয়া সেখানকার কার্যভার লইলে স্বামীজি বুঝিতে পারিলেন যে পতিচ্যে তাহার আরব্ধ কার্যের সুব্যবস্থা হইয়া গিয়াছে, এখন তাহার ভারতে গমন আবশ্যক। তদনুসারে 16 ডিসেম্বর 1896 তিনি সেভিয়ার দম্পতিকে সঙ্গে লইয়া লন্ডন হইতে যাত্রা করিলেন। পথে ইটালির প্রাচীন সংস্কৃতির নিদর্শন দেখিয়া তিনি মুগ্ধ হইলেন। ভূমধ্যসাগরের নেপলস ও পোর্ট সৈয়দের মধ্যবর্তী স্থানে তিনি এক অপূর্ব স্বপ্ন দেখিলেন। এক পক্ষ শস্যবৃদ্ধ বলিতেছেন, তুমি এক্ষণে কীর্তিপের সন্নিকটে, এই স্থান হইতে খ্রিস্ট ধর্মের উৎপত্তি। স্বামীজিকে উক্ত বৃদ্ধ আরও বুঝাইয়া দিলেন যে বৌদ্ধদিগে থেরাপত্য ও আসীন নামক শ্রমণ সম্প্রদায়ই কালে থেরাপতি ও এসেনি নামে খ্যাতিলাভ করে এবং উহাদেরই নিকট হইতে পরে খ্রিস্টীয় মতের উপাদান সংগৃহীত হয়। এই স্বপ্ন বা অনুভূতি স্বামীজির মনে গভীর রেখাপাত করিয়াছিল এবং ভারতী যে জগতে সমস্ত ধর্মের আদিম উৎস, এই বিষয়ে তাহার বিশ্বাস দৃঢ়তর হইয়াছিল। এডেনের একটি ঘটনায় দরিদ্রের ও স্বদেশবাসীর প্রতি স্বামীজির অনাবিল প্রীতি দর্শনে চমৎকৃত হইতে হয়। জাহাজ এডেনে থামিলে তিনি ভ্রমণোদ্দেশ্যে তীরে নামিয়া দেখিলেন দূরে একজন ভারতীয় পান বিক্রেতার দোকান রইয়াছে। অমনি ইংরেজ বন্ধুদিগকে পশ্চাতে ফেলিয়া ওই পানওয়ালার নিকট গমনপূর্বক সল্লাসে বাক্যালাপ আরম্ভ করিলেন। ইংরেজ বন্ধুরা যখন কাছে আসিলেন তখন স্বামীজি ওই ব্যক্তিকে বলিতেছেন, ভাই, তোমার ফিল্মটা দাও তো, এবং উহা পাইয়া সানন্দে ধূমপান করিতেছেন। সেভিয়ার সাহেব অবস্থা দেখিয়া হাস্য সহকারে বলিলেন, ও বুঝেছি, এই জন্যই আপনি আমাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন। কমে 15 জানুয়ারি তমালো তালি বনরাজি নীলা সিংহলে নয়নাভিরাম বেলাভূমি নয়নগত রইল এবং জাহাজ শীঘ্রই প্রভাতের নোবানোর আগে রঞ্জিত কলম্বো বন্দরে প্রবেশ করিতে লাগিল। স্বামী নিরঞ্জনানন্দ এক বিপুল জনতার পূর্ববর্তী হইয়া বন্দরে উপস্থিত ছিলেন। তিনি জাহাজে উঠিয়া বিজয়ী গুরুভাতাকে সাদর আলিঙ্গন ও অভ্যর্থনা জানাইলেন। স্বামীজি সন্ধ্যার কালে জাহাজ হইতে অবতরণ করিলেন। ডেট্রয়েটের কয়েকজন অনুরাগীকে স্বামীজি একদিন বলিয়াছিলেন, এদেশের লোকের নিকট আমার কার্যের মূল্য কতটুকু, আর ইহার কতটুকুই বা তাহারা গ্রহণ করিতে পারে। বাস্তবিক বলিতে গেলে আমার কার্যের প্রকৃত আদর হইতে পারে কেবলমাত্র ভারতবর্ষে। কিছুদিন অপেক্ষা করো, দেখিবে ভারতের মর্মস্থল পর্যন্ত আলোড়িত হইবে, তাহা শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিবে, বিজয়োল্লাসে ভারতবাসী আমায় বুকে তুলিয়া লইবে। স্বামীজি তাহার স্বদেশকে জানিতেন, স্বদেশবাসীকে চিনিতেন, কিন্তু ভারতে অবতরণের পর যে জয়োল্লাস, সঙ্গীত, স্তবপাঠ, উৎসব, শোভাযাত্রা, নগরসজ্জা, সভা সমিতি প্রভৃতি অবলম্বনে কলম্বো হইতে কাশ্মীর পর্যন্ত সমস্ত ভারতভূমি মাতিয়া উঠিল, তাহা বোধ হয় তিনিও মানুষ চোখে দেখিতে পান নাই। বাস্তবের নিকট কল্পনাও কোনো কোনো ক্ষেত্রে পরাজিত হইয়া থাকে। বিদেশ হইতে প্রত্যাগত বিবেকানন্দের মুখে নব অভিযানের বার্তা শুনিবার জন্য ভারত তখন উন্মুখ। ব্যক্তির ও সমাজের জীবনে ধর্মের প্রাথম্য ও প্রাধান্য বিঘোষণপূর্বক পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিকে নবভাবে রূপায়িত করা, হিন্দু ভাবধারার যৌক্তিকতা ও প্রয়োজন প্রদর্শনপূর্বক তৎপ্রতি সকলকে আকৃষ্ট করা, অরণ্যের বেদান্তকে কর্মকোলাহলময় সংসারে আনয়নপূর্বক প্রতি গৃহে উহাকে কার্যে পরিণত বেদান্তরূপে প্রতিষ্ঠিত করা এবং পরস্পর বিবদমান ধর্মসমূহ ও চিন্তা প্রণালীর সমন্বয় সাধনপূর্বক বিশ্ববাসীকে একসূত্রে গঠিত করা যেমন বিবেকানন্দের অমূল্য অবদান, তেমনি প্রতিভা সমুজ্জ্বল দূরদৃষ্টি সহে জাতির গৌরব ভাস্বর অতীতের প্রাণশক্তির আরাধনাপূর্বক মহাসম্ভাবনাময় ভবিষ্যতের চিত্ত অঙ্কিত করা, মুহ্যমান জাতির ধর্ম, সমাজ, শিক্ষা, শিল্পকলা, সাহিত্য, এক কথায় জীবনের সর্বক্ষেত্রে নবজাগরণের উদ্বোধনান্তে সর্বাঙ্গীন প্রগতি সাধনে
ভারতীকে বজ্র নিগ্রহে প্রাণোন্মাদক আহ্বান জানানো এবং স্বীয় জীবন ও কর্মপ্রচেষ্টা দ্বারা সমস্ত পরিকল্পনাকে রূপ প্রদানপূর্বক সেই আদর্শ গ্রহণে সকলকে আমন্ত্রণ করাও বিবেকানন্দের জীবনের অন্যতম উদ্দেশ্য। কলম্বো হইতে এই নতুন অধ্যায়ের আরম্ভ। কলম্বো, কান্ডি, অনুরাধাপুরম, জাফনা প্রভৃতি সিংহলের দ্রষ্টব্য স্থানে গমন ও বক্তৃতাদি দ্বারা নবযুগের বাণী বিঘোষণান্তে স্বামীজি দক্ষিণ ভারতের পাম্বান বন্দরে পদার্পণ করিলে রামনাথাধিপতি অগ্রসর হইয়া অভ্যর্থনা জানাইলেন। পরে সকলে ঈশ্বর রামেশ্বর দর্শনপূর্বক রামনাদে উপনীত হইলেন এবং অনন্তর পরমকুড়ি মনমধুরা কুম্ভকোণম হইয়া মাদ্রাজে আসিলেন। পথে অনেক স্থানে বক্তৃতা করিতে হইল এবং প্রায় প্রতি স্টেশনে বহু দর্শনার্থীর আকাঙ্ক্ষা মিটাইতে হইল। মাদ্রাজ তাহাকে রাজ সম্মানে আপ্যায়িত করিল এবং মাদ্রাজে শিক্ষিত সমাজ তাহার উদার বাণী সর্বান্তঃকরণে গ্রহণপূর্বক উহা ভারতের সর্বত্র প্রচারে মত্ত হইল। মাদ্রাজ হইতে জাহাজে কলকাতার সন্নিকটে আসিয়া তিনি যখন ট্রেনে স্বীয় জন্মভূমি ও সাধনক্ষেত্র কলকাতায় উপস্থিত হইলেন 20 ফেব্রুয়ারি 1897, তখন অন্যান্য নগরের ন্যায় কলকাতাও এই দেবমানবকে সমুচিত পূজা সহকারে বরণ করিয়া লইল। অভ্যর্থনাদির পর যথাসময়ে স্বামীজি আলমবাজার মঠে গুরুভাতাদের সহিত মিলিত হইলেন। অতঃপর মহানগরীতে সভা সমিতি ও বক্তৃতাদি চলিতে লাগিল। জনগণকে উদ্বোধিত করিবার ইহা এক অমোঘ উপায় জানিয়া স্বামীজিও নিজ স্বাস্থ্যের প্রতি লক্ষ্য না রাখিয়া সোৎসাহে এই সকল কার্যে যোগদানপূর্বক জনসেবায় প্রাণ ঢালিয়া দিলেন। কিন্তু তিনি জানিতেন যে ইহাতে স্থায়ী ফল হইবে না। স্থায়ী ফল লাভের জন্য দৃঢ়মূল প্রতিষ্ঠান গড়িয়া তোলা এবং উপযুক্ত কর্মী প্রস্তুত করা আবশ্যক। আমেরিকায় অবস্থানকালেও তিনি এই বিষয়ে সচেষ্ট ছিলেন এবং ওই জন্য অর্থের আয়োজনে ও প্রত্যাদিতে উপযুক্ত উপদেশ প্রদানে ব্যাপৃত ছিলেন। সম্প্রতি কলকাতার পদার্পণ করিয়া ভূমি সংগ্রহ, প্রতিষ্ঠান গঠন ও কর্মীদের শিক্ষায় মন দিলেন। পরিকল্পনা বিরাট, অতএব উৎসাহ হওয়া চাই বিপুল। প্রত্যুত প্রাণ চাহিলেও শরীর সর্বদা প্রাণের আবেগ মিটাইতে সক্ষম নয়। স্বামীজি বলিতেন, আমার কার্য হইবে বিদ্যুতের ন্যায় ক্ষিপ্র এবং বজ্রের ন্যায় দৃঢ়। এদিকে অন্তর্যামী নিশ্চয়ই অজ্ঞাত ভাষায় তাহাকে জানাইয়া দিতেছিল যে ইহলোকে তাহার দিন নিতান্তই সুপরিমিত। এই স্বল্পকালের মধ্যে বিশাল কার্যে সুদৃঢ় ভিত্তি স্থাপন করিতে যাইয়া তিনি স্বীয় শক্তিকে নিঃশেষে ব্যয় করিতে লাগিলেন। সেই উদ্দাম ভাবধারা বহনে অপারক দেহতায় অল্প বয়সে প্রতি পদে স্বীয় অক্ষমতা জানাইয়া অবশেষে কলকাতা আগমনের অব্যহিত পরে আশু বিপদে সুস্পষ্ট ইঙ্গিত দিতে লাগিল। সুতরাং স্বাস্থ্যোদ্ধারের জন্য অচিরেই তাহাকে দার্জিলিং যাইতে হইল। কর্মকে যিনি স্বেচ্ছায় জীবনের বতরূপে গ্রহণ করিয়াছেন, জীবকল্যাণে যাহার হৃদয় কাঁদিয়াছে, সুদৃঢ় হিমালয়ে নির্ভীত করেই বা তাহার চিন্তার বিরাম কোথায়? অধিকন্তু বিশ্ববিশ্রুত বিবেকানন্দের বিশ্রাম একান্ত আবশ্যক হইল। উহা তখন অতি দুর্লভ ছিল। তিনি যখন যেখানে যাইতেন তাহার কীর্তি পূর্ব হইতেই সেখানে প্রসারিত হইয়া শত শত গুণগ্রাহীকে নিকটে আকর্ষণ করিত। অতএব আলাপ আলোচনায় অবশিষ্ট শক্তিটুকু ক্রমে নিঃশেষিত হইতে লাগিল। ফলত শৈলনিবাসেও বিবিধ ধর্মালোচনা চলিতে লাগিল এবং তৎসঙ্গে রচিত হইতে থাকিল ভাবি রামকৃষ্ণ মিশনের মানস মূর্তি। এপ্রিল মাসের শেষে মঠে ফিরিয়া স্বামীজি এক মেয়ে কল্পনাকে রূপদানপূর্বক রামকৃষ্ণ মিশন গড়িয়া তুলিলেন। তিনি স্বয়ং সর্বসম্মতিক্রমে উহার সভাপতি হইলেন এবং স্বামী যোগানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ হইলেন যথাক্রমে উপসভাপতি ও কলকাতা কেন্দ্রের সভাপতি। বলরাম মন্দিরে সমস্ত সাধু ও গৃহস্থ ভক্তের উপস্থিতিতে এবং শুভেচ্ছাক্রমে এই দীর্ঘকাল পরিকল্পিত ও বহুজন বাঞ্ছিত প্রতিষ্ঠানটির উদ্বোধন করিয়া স্বামীজি অনেকটা আশ্বস্ত হইলেন। তিনি জানিলেন যে গুরুদেবের হস্ত হইতে তিনি যে কর্মভার গ্রহণ করিয়াছিলেন তাহার অন্তত আংশিক সূত্রপাত হইল।